সুপ্রিয় নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থীবৃন্দ, তোমাদের গ্রীষ্মের এই সুন্দর সকালে, বিশেষ করে মাহে রমজানের এই মাহেন্দ্রক্ষণে, রমজানের শেষ প্রান্তে তোমাদেরকে জানাই অগ্রিম ঈদ মোবারক। বৈশ্বিক এই সংকটকালে আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ তোমাদের লেখাপড়ার সুবিধার্থে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছে। এরই ধারাবাহিকতায় আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি হিসাব বিজ্ঞান বিষয় নিয়ে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ঘরে আছো, ভালো থেকো, এই প্রত্যাশা করি। এখন চলো আমরা আজকে ক্লাসটি দেখি। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি এবং সেই সাথে জানাচ্ছি রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা ও স্বাগত। আনুষ্ঠানিক ক্লাসের নিয়মতান্ত্রিকতার কারণে আমি তোমাদেরকে এখন আমার সাথে পরিচয় করিয়ে নিচ্ছি। আমি জানি তোমরা সকলেই আমাকে জানো, চেনো, তারপরও নিয়মতান্ত্রিকতায় এ ধরনের ক্লাসে নিজের পরিচয় দিতে হয়। আমি তোমাদের সামনে এখন আমার পরিচয় তুলে ধরছি। আমি মোহাম্মদ শহীদুল্লাহ প্রিন্স, সিনিয়র শিক্ষক, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, প্রভাতী শাখা। আমার ব্যক্তিগত ফোন নাম্বার যদি তোমাদের প্রয়োজন হয় লিখে রাখতে পারো, 01977761613। আমি আবার বলছি, আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার 01977761613। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা স্যারের একটা ছবি, আর এই সিনারিগুলো জাস্ট সৌন্দর্য দিয়েছি। তাহলে আমরা কি বলেছি? আমাদের আজকের বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী নবম দশম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটি ছবি দেখতে পাচ্ছ যে একজন আরেকজনকে নগদ টাকা দিচ্ছে, একজন দিচ্ছে আর একজন রিসিভ করতেছে। এই ধরনের একটা ছবি আমরা দেখতে পাচ্ছি আমাদের স্ক্রিনে। এখানে আমরা আরেকটা ছবি লক্ষ্য করতেছি যে এটি একটি পণ্য বাজার। এখানে অনেক ক্রেতা রয়েছে, তার মধ্যে তোমরা মহিলাটিকে লক্ষ্য করো, তার হাতেও কিন্তু নগদ টাকা, অর্থাৎ সে যে কেনাকাটা করবে সেটি নগদ টাকা দিয়ে করবে। আমার মনে হয় নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো আজকে হিসাব বিজ্ঞানের কোন বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি। আজকে বিষয়বস্তু আসলে আমরা নির্ধারণ করেছি নগদ লেনদেন। নগদ লেনদেন যেই বইতে লেখা হবে সেই বইয়ের নাম হচ্ছে নগদান বই। আমি প্রথমেই তোমাদেরকে নগদান বই কি এ বিষয়ে ধারণা দিতে চাচ্ছি। তোমরা মনে করো রাস্তা দিয়ে আসতেছো, হঠাৎ একটি মিষ্টির দোকানে তোমাদের চোখ পড়লো। সেখানে সাইনবোর্ডে দেখতে পেলে লেখা আছে এখানে বগুড়ার দই পাওয়া যায়। তাহলে লেখা থেকেই বোঝা যায় এই মিষ্টি দোকানের বৈশিষ্ট্য হচ্ছে এখানের দই হচ্ছে শুধুমাত্র বগুড়ার দই, অন্য কোনো দই নয়। আবার একটি চালের দোকানে গিয়ে দেখতে পেলে বস্তার গায়ে লেখা আছে মিনিকেট চাল। তাহলে বস্তার গায়ের ওই লেখা দেখেই তুমি বুঝতে পারবে যে এই বস্তার ভিতরে মিনিকেট চালে রয়েছে, অন্য কোনো চাল নয়। সুতরাং আজকের অধ্যায়ে নগদান বই এই নামকরণ থেকে আমরা বুঝতে পারতেছি আসলে এর কাম কি। নগদান বই হচ্ছে যে বইয়ে নগদ সংক্রান্ত যাবতীয় লেনদেন লিপিবদ্ধ করা হয়। এ কথার অর্থ হচ্ছে এখানে শুধুমাত্র নগদে লেনদেনগুলো আসবে, বাকিতে বা ধারের লেনদেনগুলো এখানে আসবে না। নগদান বইয়ের প্রকারভেদ আমি তোমাদেরকে ক্লাসেও আলোচনা করেছি, তারপরও তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বা পুনরাবৃত্তি করার জন্য আবারও নগদান বইয়ের প্রকারভেদ আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই এক গড়া নগদান বই, দুই ঘোড়া নগদান বই, খুচরা নগদান বই,
তিন ঘোড়া নগদান বই। তিন ঘোড়া নগদান বইটি আমি সর্বশেষে উপস্থাপন করেছি এই জন্যেই, অর্থাৎ আজকে আমরা আলোচনা করব তিন ঘোড়া নগদান বই নিয়ে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের পাঠ তিন ঘোড়া নগদান বই। আজকের এই তিন ঘোড়া নগদান বই আলোচনার শেষে আমাদের আজকের যে শিখন ফল দ্যাট মিন্স এই পাঠ অধ্যয়ন শেষে আমরা কি কি শিখতে পারব। প্রথমেই আমরা যে বিষয়টি শিখব, নগদান বইতে লিপিবদ্ধ হবে না এরূপ লেনদেন শনাক্ত করতে পারবে। অর্থাৎ তোমরা জানতে পারবে কোন কোন লেনদেন নগদান বইয়ে আসবে, কোন কোন লেনদেন নগদান বইয়ে আসবে না। আমি আগেই বলেছি এখানে শুধুমাত্র ওই সমস্ত লেনদেন আসবে যেই লেনদেনগুলো নগদে সংগঠিত হয়েছে। সুতরাং এখন তারপরও আমরা আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নিব নগদান বইতে কোন কোন লেনদেনগুলো লিপিবদ্ধ হবে না, এইরূপ লেনদেনগুলি আমরা শনাক্ত করতে পারব। বাট্টা সংক্রান্ত লেনদেন সম্পর্কে ধারণা লাভ করতে পারব। বাট্টা সংক্রান্ত লেনদেন এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া নগদান বইয়ে এই ধরনের লেনদেন থাকে, এ বিষয়ে আমাদের স্পষ্ট ধারণা থাকা উচিত। আজকের পাঠ শেষে অবশ্যই এই বিষয়ে আমরা একটা স্পষ্ট ধারণা নেব। তিন ঘোড়া নগদান বই সমাধান করতে পারবো, অর্থাৎ একটা তিন ঘোড়া নগদান বই কিভাবে করতে হবে সেটা আমরা জানতে পারব। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি, তিন ঘোড়া নগদান বই করলে এক ঘোড়া, দুই ঘোড়া আর দরকার হয় না, কারণ এখানে এক ঘোড়া, দুই ঘোড়ার ফাংশনগুলো চলে আসে। আমি যেহেতু ক্লাসে এক ঘোড়া, দুই ঘোড়া করেছি, তাই আজকে তিন ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আসো এবার কোন কোন লেনদেন নগদান বইয়ে যাবে না, তোমরা ইচ্ছে করলে এটি খাতায় নোট করে রাখতে পারো। কোন কোন লেনদেন নগদান বইয়ে যাবে না? এক, ধারে ক্রয় ও ধারে বিক্রয়। আমরা আগেই বলেছি বাকিতে বা ধারে যে ক্রয় বিক্রয়গুলো সংগঠিত হবে সেগুলো নগদান বইয়ে আসবে না। এক্সের নিকট হতে ক্রয় ও ওয়াইয়ের নিকট বিক্রয়। এক্স বলতে এখানে বোঝানো হয়েছে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। যদি নগদান বইয়ের কোথাও উল্লেখ থাকে রহিমের নিকট থেকে মাল ক্রয়, এই লেনদেনটি নগদান বইয়ে আসবে না। অথবা করিমের নিকট মাল বিক্রয়, এই লেনদেনটি আসবে না। অথবা জোনাকি ট্রেডার্সের নিকট হতে মাল ক্রয়, অথবা রহিম ট্রেডার্সের নিকট মাল বিক্রয়, এ ধরনের যদি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকে তাহলে সেই ক্রয় এবং সেই বিক্রয় নগদান বইয়ে আসবে না। প্রদেয় বিলের মাধ্যমে ক্রয় ও প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়। প্রদেয় বিলের মাধ্যমে ক্রয় ও প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়, এই ধরনের কোনো এন্ট্রি দেওয়া থাকলে সেটি নগদান বইয়ে আসবে না। সম্পত্তির অবচয়, যদি বলা হয় 10% অবচয় ধার্য করো অমুক সম্পত্তির উপর, সেক্ষেত্রে অবচয় কখনো নগদান বইয়ে আসবে না। তিন ঘোড়া নগদান বইয়ের একটি ছক আমি তোমাদের সামনে উপস্থাপন করতেছি, কারণ আমাদের তিন ঘোড়া নগদান বই করতে হলে আমাদের তিন ঘোড়া নগদান বইয়ের ছক সম্পর্কে জানতে হবে। আমাদের স্ক্রিন ছোট থাকায় আমরা ডানে এবং বামে কিছু অংশ কাটা পড়ছে, সেটা আমি মুখে বলছি। প্রথমেই তিন ঘোড়া নগদান বইয়ের বাম দিকে থাকবে তারিখ, এর পরের ঘরটি থাকবে প্রাপ্তিসমূহ, নগদ প্রাপ্তিসমূহ, এরপরে থাকবে রসিদ নং, এর পরের ঘরটি হবে খতিয়ান পৃষ্ঠা, এগুলো তো দৃশ্যমান তোমরা দেখতেই পাচ্ছ। এরপরে নগদ টাকা, এর পরের ঘরটি হবে ব্যাংক টাকা, এর পরের ঘরটি হবে বাট্টা টাকা। অনুরূপভাবে ডান দিকে অর্থাৎ ক্রেডিট দিকে তারিখ, নগদ প্রদানসমূহ, ভাউচার নাম্বার, খতিয়ান পৃষ্ঠা, অনুরূপভাবে তিনটি টাকার ঘর, নগদ টাকা, ব্যাংক টাকা এবং বাট্টা টাকা। তাহলে এই ছক থেকে আমরা সহজেই তিন ঘোড়া নগদান বইয়ের সংজ্ঞা উপস্থাপন করতে পারি। তাহলে নগদান বই কি
সেটা আমরা আগে বলেছি। এখন 3 গড়া নগদান বই কি? যেই নগদান বইয়ের ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে 3টি করে টাকার ঘর থাকবে, সেই নগদান বই হচ্ছে 3 ঘরা নগদান বই। অর্থাৎ 3 ঘরা নগদান বইয়ের ডেবিট দিকে 3টি টাকার ঘর থাকে, তোমরা দেখতে পাচ্ছ এখানে ছবিতে। একটি হচ্ছে নগদ টাকার ঘর, একটি হচ্ছে ব্যাংক টাকার ঘর, আরেকটি হচ্ছে বাট্টা টাকার ঘর। অনুরূপভাবে ক্রেডিট দিকেও ডেবিট দিকে নগদ টাকার ঘর, ক্রেডিট দিকে ব্যাংক টাকার ঘর এবং বাট্টা টাকার ঘর। অর্থাৎ ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে 3টি করে টাকার ঘর থাকে বলে এই নগদান বইকে বলা হয় 3 গড়া নগদান বই। আমরা এখন বাট্টার সম্পর্কে ধারণা নিব। আমি আগেই বলেছি আজকে আমরা বাট্টার সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা। নগদান বই করতে হলে আমাদের বাট্টা একটি, দেখছো তোমরা, বাট্টার একটি টাকার ঘরে রয়েছে। বাট্টা সাধারণত 2 প্রকার। বাট্টা সাধারণত 2 প্রকার। 1 নগদ বাট্টা, 2 ব্যবসায়ী বাট্টা। নগদ বাট্টা তোমরা লক্ষ্য করো, আমি ব্র্যাকেটে লিখে রেখেছি দেনা বা পাওনা নিষ্পত্তিতে ছাড়। অর্থাৎ আমরা নগদান বইয়ে দেনা পাওনা নিষ্পত্তির ক্ষেত্রে যদি কোনো ছাড় প্রদান করি সেটি হবে নগদ বাট্টা। ব্যবসায়ী বাট্টা, যেটাকে আমরা অনেকে কারবারি বাট্টাও বলে থাকি, ব্র্যাকেটে দেখো আমি লিখে রেখেছি লিখিত মূল্যের উপরে ছাড়। লিখিত মূল্য বলতে আমরা কি বুঝি? কোনো পণ্য বা বস্তুর গায়ে যে মূল্যটা লিখে থাকে। ধরো তুমি অনি একাডেমির সামনের লাইব্রেরি থেকে একটি বই কিনেছো, সেই বইয়ের গায়ে লেখা আছে 200 টাকা। দোকানি তোমাকে এর উপরে 20% অর্থাৎ 40 টাকা কম নিল। তাহলে দোকানদার তোমাকে এখানে যে ছাড়টি দিল বা যে বাট্টাটি দিল সেটি কিসের উপর দিয়েছে? সেটি দিয়েছে বইয়ের গায়ের লিখিত মূল্য 200 টাকার উপর। এই জন্য এই বাট্টাটি হচ্ছে ব্যবসায়ী বাট্টা বা কারবারি বাট্টা। এখানে আমি তোমাদের যেটি 3 গড়া নগদান বই করতে লাগবে বা যে কোনো নগদান বই করতে তোমাদের এই সূত্রটি প্রয়োজন হতে পারে। এটি তোমরা, এই জন্য আমি বিশেষ স্টার চিহ্ন দিয়ে এই সূত্রটি আমি উপস্থাপন করছি। এটা তোমরা তোমাদের খাতায় লিখে রাখতে পারো। নগদান বই করার সহজ সূত্র মনে রাখার জন্য, সকল নগদ প্রাপ্তি, তুমি যত নগদ পাবে সেটি নগদান বইয়ের ডেবিট দিকে নগদ টাকার ঘরে টাকার অঙ্কটি লিখবে। সকল নগদ প্রদান নগদান বইয়ের ক্রেডিট দিকে নগদ টাকার ঘরে লিখবে। নগদান বইয়ে ব্যাংকের মাধ্যমে যত জমা বা পাবে তাহলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে লিখবে। নগদান বইয়ের ব্যাংকের মাধ্যমে সকল পরিশোধ বা ব্যাংকের মাধ্যমে সকল প্রদান ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে লিখবে। শুধুমাত্র বাট্টার ক্ষেত্রে ব্যতিক্রম, যেহেতু বাট্টা হিসাব একটি নামিক হিসাব, সেই জন্যেই বাট্টার ক্ষেত্রে বাট্টা পাইলে ক্রেডিট, দিলে ডেবিট। কি বলছি শিক্ষার্থীবৃন্দ? বাট্টার ক্ষেত্রে শুধু ব্যতিক্রম, বাট্টা পাইলে ক্রেডিট দিকে বাট্টার ঘরে আর দিলে ডেবিট দিকে বাট্টার ঘরে। এখন আমি তোমাদের সামনে এমন একটি সৃজনশীল প্রশ্ন উপস্থাপন করব যার মধ্যে নগদান বইয়ের অনেক জটিল দিক উপস্থাপন করা হয়েছে, যেগুলো তোমরা ভুল করো। অর্থাৎ এই সৃজনশীল প্রশ্নটি তোমরা সমাধান করলে, সলভ করলে নগদান বই করতে আর তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি একটি সৃজনশীল প্রশ্ন এখানে তোমাদের উপস্থাপন করছি। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, তোমরা এটিও খাতায় তোলা প্রয়োজন। জনাব হাবিবের ব্যবসায়ের লেনদেনগুলো হতে একটি 3 ঘোড়া নগদান বই প্রস্তুত করতে হবে। আমি এটি স্ক্রিনে পড়ব, তোমরা খাতায় লিখতে থাকো। 2014 মার্চ 1 প্রারম্ভিক নগদ তহবিল 50,000 টাকা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত 20,000 টাকা ও পাওনাদার 10,000 টাকা। মার্চের 2 যে লেনদেনটি, ব্যাংকে জমা দেওয়া হলো 15,000 টাকা। মার্চ 3 ব্যাংক হতে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে 200 টাকা এবং অফিসের প্রয়োজনে 3,000 টাকা। মার্চ 8
আরিফ স্টোর্সের নিকট ৬,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৫০০ টাকা প্রাপ্তি। মার্চ ১০ ৫% বার্তায় ৮,০০০ টাকার দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। মার্চ ১৫ ১০% বার্তায় মিনারের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা। মার্চ ১৮ প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয় ১০,০০০ টাকা। মার্চ ২৫ ৫% বার্তায় নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা। আমি আবারও সৃজনশীল প্রশ্নটি উপস্থাপন করছি, তোমরা খাতায় লিখো। মার্চ ১ প্রারম্ভিক নগদ তহবিল ৫০,০০০ টাকা, প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা ও পাওনাদার ১০,০০০ টাকা। মার্চ ২ ব্যাংকে জমা দেওয়া হলো ১৫,০০০ টাকা। মার্চ ৩ ব্যাংক হতে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ২,০০০ টাকা এবং অফিসের প্রয়োজনে ৩,০০০ টাকা। মার্চ ৮ আরিফ স্টোর্সের নিকট ৬,০০০ টাকা পাওনা পূর্ণ নিষ্পত্তিতে ৫,৫০০ টাকা প্রাপ্তি। মার্চ ১০ ৫% বার্তায় ৮,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। মার্চ ১৫ ১০% বার্তায় মিনারের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা। মার্চ ১৮ প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয় ১০,০০০ টাকা। মার্চ ২৫ ৫% বার্তায় নগদে পণ্য ক্রয় ১০,০০০ টাকা। এখন আসো আমরা এই লেনদেনগুলি আমরা নগদান বইয়ে কিভাবে উপস্থাপন করব সেটা আমরা এখন জানব। প্রারম্ভিক নগদ তহবিল অর্থাৎ শুরুর দিনে যেটি ক্যাশ ইন হ্যান্ড হাতে নগদ থাকে সেটি প্রারম্ভিক নগদ তহবিল। এটা আমরা মার্চ ১ তারিখে ব্যালেন্স বিডি নামে আমরা নগদান বইয়ে ডেবিট দিকে এই টাকাটা নগদের ঘরে আমরা দেখাবো। এরপরের অংশে দেখো প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত ২০,০০০ টাকা। ব্যাংক জমাতিরিক্তটা কি? ব্যাংকে জমার চেয়ে যদি অতিরিক্ত উত্তোলন করা হয় তাহলে সেটাকে বলা হয় ব্যাংক জমাতিরিক্ত। তাহলে শুরুর দিনে ১ তারিখে ব্যালেন্স বিডি নামে যেহেতু ব্যাংক থেকে তোলা হয়েছে অর্থাৎ ব্যাংক থেকে টাকাটা চলে গেছে, আমরা আগেই বলেছি যা চলে যাবে সেটা ক্রেডিট দিকে দেখাতে হবে, তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে এই ২০,০০০ টাকা দেখাতে হবে। এবারে থার্ড অংশে দেখো পাওনাদার ১০,০০০ টাকা। তাহলে পাওনাদার ১০,০০০ টাকা, পাওনাদার কি? পাওনাদার আমরা আগেই শিখেছি যে পাওনাদার হচ্ছে দায়, তাহলে বাকি দায় এগুলো নগদান বইয়ে আসবে না। এই যে ১০,০০০ টাকা নগদান বইয়ে আসবে না, নগদান এই অঙ্কটি করা শেষে আমরা নিচে একটি নোট বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখে দিব যে মার্চ ১ তারিখের পাওনাদার ১০,০০০ টাকা পরিশোধ করা হয়নি বিধায় এটি নগদান বইয়ে উপস্থাপন করা হয় না। এবার আসো মার্চ ২ তারিখের লেনদেনটি। ব্যাংকে জমা দেওয়া হলো ১৫,০০০ টাকা। তাহলে ব্যাংকে জমা হয়েছে, আমি আগে ওই সূত্রে বলেছি ব্যাংকে পাইলে বা ব্যাংকে আসলে সেটা ডেবিট দিকে ব্যাংকের ঘরে, তাইলে ডেবিট দিকে ব্যাংকের ঘরে আমরা এই ১৫,০০০ টাকা দেখাব। মার্চ ৩ ব্যাংক হতে উত্তোলন ব্যক্তিগত প্রয়োজনে ২,০০০ টাকা আর অফিসের ব্যক্তিগত প্রয়োজনে অর্থাৎ ব্যাংক থেকে আমি যদি ব্যবসায়ী হই, এই প্রতিষ্ঠান যদি আমার হয়, আমি উত্তোলন করলাম, তাইলে এটা যদি আমরা যাবে দেবে তাহলে কী দাঁড়ায়? উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ক্রেডিট দিকে ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে ২,০০০ টাকা উত্তোলন নামে লিখতে হবে। অফিসের প্রয়োজন, তাহলে অফিসের প্রয়োজন উত্তোলন করলে আমাদের জাবেদাটা কী দাঁড়ায়? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে দ্বিতীয় অংশটি দেখো, এটি একটি কন্ট্রা বা বিপরীতমুখী দাখিল। নগদান হিসাব ডেবিট, এটি ডেবিট দিকে ৩ তারিখে নগদান হিসাব ডেবিট, ডেবিট দিকে নগদ টাকার ঘরে এবং ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে একই তারিখে লিখতে হবে। তাহলে কন্ট্রা এন্ট্রি বা বিপরীতমুখী দাখিলা কি? যদি কেউ প্রশ্ন করে তোমরা কী বলবে? একই তারিখে একই সময়ে নগদান বইয়ে এমন কিছু দফা বা দাখিলা রয়েছে যেগুলো ডেবিট এবং ক্রেডিট উভয় দিকে লিপিবদ্ধ হয়। যেমন আমরা একটু আগে দেখলাম যে অফিসের প্রাইস ৩,০০০ টাকা উত্তোলন, এটি ডেবিট দিকে নগদের ঘরে বসেছে, ক্রেডিট দিকে ব্যাংকের ঘরে বসে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে কন্ট্রা এন্ট্রি যদি ডেবিট দিকে ব্যাংকের ঘরে হয় তাহলে ক্রেডিট দিকে হবে নগদের ঘরে, ডেবিট দিকে যদি নগদের ঘরে হয় ক্রেডিট দিকে হবে ব্যাংকের ঘরে। তাহলে এই জাতীয় দাখিলাকে বলা হয়
কন্ট্রা বা বিপরীতমুখী দাখিলা এবং এই জাতীয় দাখিলার সামনে আমরা খতিয়ান পৃষ্ঠার ঘরে সি অর্থাৎ কন্ট্রা এই কথাটি আমরা লিখে রাখি। মার্চ 8 আরিফ স্টোরসের নিকট ৬,০০০ টাকা পাওনার পূর্ণ নিষ্পত্তিতে ৫,৫০০ টাকা প্রাপ্ত বলেই দিয়েছে। তুমি কত পেয়েছো? ৫,৫০০ টাকা। তুমি পেতে কত? ৬,০০০ টাকা। তো তুমি যা পেয়েছো সেটাই তো তুমি পেয়েছো। তাহলে তুমি পেয়েছো ৫,৫০০ টাকা। তাহলে ডেবিট দিকে নগদের ঘরে আরিফ স্টোরস নামে ৫,৫০০ টাকা লিখবে। তাহলে বাকি ৫০০ টাকা কি? অর্থাৎ তুমি বাট্টা দিয়েছো। পাইতে ৬,০০০, পেয়েছো ৫,৫০০। তাহলে ৫০০ টাকা তুমি ছাড় দিয়েছো, বাট্টা দিয়েছো। এই জন্যে ডেবিট দিকে বাট্টার ঘরে হবে ৫০০। মার্চ 10 5% বাট্টায় ৮,০০০ টাকা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হবে। তাহলে তুমি একজনকে ৮,০০০ টাকা দেওয়ার কথা ছিল, সেখানে তুমি 5% বাট্টা পেয়েছো, অর্থাৎ তুমি পুরো ৮,০০০ টাকা পরিশোধ করো। তাহলে ৮,০০০ টাকার 5% ৫,৪০ 400 টাকা, অর্থাৎ তুমি 400 টাকা কম তাকে পরিশোধ করেছো। তাহলে ক্রেডিট দিকে বাট্টার ঘরে হবে আমাদের ৭,৬০০ আর 400 টাকা হবে, আমি বলছি যে বাট্টা পাইলে ক্রেডিট। তাহলে এই ক্ষেত্রে তুমি বাট্টা পেয়েছো, অর্থাৎ ক্রেডিট দিকে বাট্টার ঘরে হবে 400 এবং যে টাকাটা তুমি পরিশোধ করেছো ৭,৬০০ সেটা ক্রেডিট দিকে নগদের ঘরে হবে ৭,৬০০। মার্চ 15 10% বাট্টায় মিনারের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা। 10% বাট্টায় মিনারের নিকট পণ্য বিক্রয় ১০,০০০ টাকা। তাইলে মিনারের নিকট তুমি ১০,০০০ টাকা পণ্য বিক্রয় করেছো, তাহলে সেখানে তুমি 10% ছাড় দিয়েছো। ১০,০০০ টাকা 10% ১,০০০ টাকা, অর্থাৎ তুমি পেয়েছো ৯,০০০ টাকা। তাহলে তুমি ডেবিট দিকে নগদের ঘরে ৯,০০০ টাকা লিখবে আর বাট্টার ঘরে ১,০০০ টাকা লিখবে। প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয়, আমরা কোন লেনদেন নগদান বইয়ে আসবে না, সেখানে কিন্তু প্রাপ্য বিলের মাধ্যমে ক্রয় বিক্রয় নগদান বইয়ে আসবে না উল্লেখ করি। তাহলে মার্চ 18 তারিখের লেনদেনটিও নগদান বইয়ে দেখানো হবে না এবং সেটি অঙ্ক করা শেষে অবশ্যই নোট বা টিকা দিয়ে লিখে দিতে হবে যে এটি প্রাপ্য বিল বলে বা প্রাপ্য বিলের মাধ্যমে বিক্রয় বলে এই লেনদেনটি নগদান বইয়ে প্রদর্শিত হয়। মার্চ 25 5% বাট্টায় নগদে পণ্য ক্রয়, তাহলে এখানে তুমি ক্রয় করেছো, অর্থাৎ তুমি বাট্টা পেয়েছো। তুমি 10,০০০ টাকার 5% 500, অর্থাৎ তুমি 500 টাকা কম দিয়েছো, অর্থাৎ তুমি বাট্টা পেয়েছো। তাহলে এটা ক্রেডিট দিকে তুমি টাকা চলে গেছে, মাল ক্রয় করলে টাকা চলে, ক্রেডিট দিকে নগদের ঘরে লিখবে ৯,৫০০ আর ৫০০ টাকা লিখবে তুমি বাট্টার ঘরে। আশা করি তোমরা এই লেনদেনগুলি উপস্থাপন এবং কিভাবে 3 ঘরে নগদান বইটি করবে সেটা তোমরা বুঝতে পেরেছো। এই অনুযায়ী এই সৃজনশীল প্রশ্নটির 3 ঘরা নগদান বই অবশ্যই তোমরা সমাধান করবে। আমি সব কয়টি তোমাদেরকে বলে দিয়েছি। শিক্ষার্থীবৃন্দ, এবার আমি যে এতক্ষণ আলোচনা করলাম, আমি তোমাদেরকে এখন মূল্যায়ন করব তোমরা আমার আলোচনা থেকে কি শিখতে পেরেছো। তোমরা আমার আলোচনা থেকে কী শিখতে পেরেছো সেটাই হচ্ছে মূল্যায়ন। আমি এখন তোমাদের মূল্যায়ন করছি। তাহলে আমরা প্রথম নগদান বই কি, আমি তো আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, তাহলে তোমরা প্রশ্নগুলো খাতায় লিখে নাও এবং এগুলো নিজে কারো সহযোগিতা না নিয়েই সমাধান করবে। তাহলে আমি বুঝতে পারবো যে আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। নগদান বই কি অবশ্যই আমি বলেছি। 2 নম্বর, আমরা এই প্রশ্নটি লেখো, নগদ ও ব্যবসায়ী বাট্টার মধ্যে পার্থক্য কী? আমি কি বলেছিলাম যে নগদ ব্যবসা কী আর ব্যবসায়ী বাট্টা কী? তাহলে এই পার্থক্যটা তোমরা তোমাদের খাতায় লিখবে। 3, নগদান বইয়ে আসে না এরূপ 3টি লেনদেনের নাম বল। তোমরা অসংখ্য এই ধরনের লেনদেন বলতে পারবা, নগদান বইয়ে আসবে না। আমি তোমাদেরকে শিখিয়েছি যে কোন কোন লেনদেনগুলো নগদান বইয়ে আসবে না। এবারে আমি তোমাদেরকে এর সাথে আরেকটি বাড়ির কাজ সংযোগ করতে চাচ্ছি। তোমাদেরকে আমি যে সৃজনশীল প্রশ্নটি দিয়েছি সেই প্রশ্নটি তো অবশ্যই তোমরা সমাধান করবে, পাশাপাশি তোমাদের পাঠ্য বইয়ের 116 পৃষ্ঠার
5 নাম্বার যে অঙ্কটি অনুশীলনীতে, এই অঙ্কটি অবশ্যই তোমরা সমাধান করবে। এটি তোমাদের আজকের বাড়ির কাজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বলতে বলতে ক্লাসের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমি শেষ পর্যায়ে যেহেতু এতক্ষণ আমরা ক্লাস করেছি, আমাদের অনেকের মধ্যে বোরিং চলে আসতে পারে, এই জন্য আমি তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে এখানে আমার নিজের কথাও লেখায় একটি দেশ গানের কিছু অংশ তোমাদেরকে শোনাবো তোমাদের ভালো লাগার জন্যে। এবং এরই মধ্য দিয়ে আজকের ক্লাসটি আমি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমাদের সবার জন্য শুভকামনা। সবাই বাসায় থাকবে, ভালো থাকবে। আগামী ক্লাসে নিশ্চয়ই দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সকলকে আবারও লাল গোলাপ শুভেচ্ছা। শেষ হয়ে গেছে।